মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না। পশ্চিমবাংলা সমুদ্রতট বলতে বাঙালি জানে হাতে গোনা কয়েকটি জায়গার নাম, আর এর বাইরেও যে কত অব্বিট সমুদ্র সৈকত আমাদের এই পশ্চিম বাংলাতেই রয়েছে তা আর কতজনের জানা আছে। আপনাদের আজকে নিয়ে যাব পশ্চিম বাংলারই দক্ষিণ প্রান্তে এমন কিছু সমুদ্র তটে যেখানে আপনি পেয়ে যাবেন সাদা বালির বিচ, লাল কাঁকড়া আর নির্জন নিরিবিলিতে আপনার সঙ্গিনীর হাত ধরে ঘুরে বেড়ানোর একটি অনবদ্য জায়গা। কলকাতা থেকে সকালবেলা বেরিয়ে মাত্র 3.5 ঘন্টা ড্রাইভ করে আমরা পৌঁছে গিয়েছিলাম এই সমুদ্র তটের কাছে একটি সুন্দর বিচ ক্যাম্পে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের গল্প। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধু বান্ধবের সাথে ভিডিও লিঙ্কটা শেয়ার করবেন, আর পারলে ম্যান্ডেটরি নয় তবে ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ও হো হো, ফাইনালি পৌঁছে গিয়েছি হেনরিজ আইল্যান্ডের একদম বিচের ধারে। এই দেখুন রাস্তাটা এসে শেষ হলো এখানে, কি সুন্দর বিচ সামনে। ও আর তার সাথে কিন্তু একদম ফুল হাই টাইড। ছুটিটা তো আমি পেয়ে গেছি বেলা শুনছো, আর কেউ তো আটকাতে পারবে না। হ্যাঁ, এবারের মতো কিন্তু ছুটিটা আমি পেয়ে গিয়েছি, আর 3 দিনের পরপর 3 দিনের ছুটিতে আমরা চলে এসেছি। একদিন থাকবো বকখালিতে, আজকে আমরা এসে নিজেদের গাড়ি নিয়ে পৌঁছে গিয়েছি বকখালিতে, আর কালকে চলে যাব বকখালি থেকে অনতি দূরে মৌসুনী আইল্যান্ডে। রক্ত মাংসের বেলাকে কিন্তু সারা জীবনে না পেলেও আমি কিন্তু আমার এই বেলাকে পেয়ে গিয়েছি এই বালুকা বেলায় এসে। এই হচ্ছে বেলা। বেলা বোস আজকে আপাতত এসছে আমার সাথে এই ট্রিপে। সো গাইজ, আনলিশিং ইন ফ্রন্ট অফ ইউ দ্য নিউ জেনারেশন অফ বেলা। বেলা বোস, বলো হাই, এই জায়গাটা কেমন লাগছে? খুব ভাল লাগছে। মানে এরকম জায়গা, এত সুন্দর টেন্টের মধ্যে থাকাটা কিন্তু এর আগে হয়েছিল, বাট এটা একটা অন্যরকম অনুভূতি কিন্তু সত্যিকারের হচ্ছে। বাচ্চা এসে আমাদের সাথে যা এনজয় করছে জায়গাটাতে, দেখুন, ওকে দেখলেই আপনারা দেখতে পাবেন এত সুন্দর মজা করছে না জায়গাটাকে। দুর্দান্ত লাগছে। কিন্তু এই বেলাবোস কিন্তু ফাউল করতে একদম পটু, বললোই না কোন জায়গায় এসছে, তার আগে বললো জায়গাটা খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। তো আমি বলছি এই মুহূর্তে আমরা চলে এসেছি বকখালির একমাত্র বিচ টেন্ট অ্যান্ড ক্যাম্পে, যেখানে কিন্তু আমরা এসে উঠেছি একটা সুইস টেন্টে। এই সুইস টেন্টের কিন্তু দুটো অপশান আছে, এসি আর নন এসি। আমরা নভেম্বরের 15 তারিখ, যেহেতু বেশি গরম এখন নেই, আমরা এখন এসে উঠেছি বকখালির বিচ ক্যাম্প অ্যান্ড টেন্টসের নন এসি একটা সুইস টেন্টে। চলুন এবার আপনাদের আস্তে আস্তে দেখাবো এই প্রপার্টিতে কীরকম কী টেন্ট আছে। সো গাইজ, এই মুহূর্তে আমরা পৌঁছে গিয়েছি বকখালি বিচ ক্যাম্প অ্যান্ড টেন্ট রিসর্টসে। এটা কিন্তু বকখালির একমাত্র ক্যাম্পিং অপশান, যেখানে কিন্তু আপনারা আসলে এই ধরনের সুইস টেন্টে থাকার অপশান পাবেন। তাহলে চলো দেখিয়ে দিই সুইস টেন্টগুলো। আচ্ছা, এই রিসর্টে কিন্তু আপনারা পেয়ে যাবেন টোটাল 3টে ক্যাটাগরির টেন্ট। প্রথমেই আছে এখানে দেখুন পরপর 3টে জঙ্গল টেন্ট, তারপরে আছে কিছু নন এসি সুইস টেন্ট, তারপরে এসি সুইস টেন্ট। তো চলুন প্রথমে আপনাদের একটা জঙ্গল টেন্ট আমি দেখাচ্ছি। এই হচ্ছে জঙ্গল টেন্ট। আমি জাস্ট চেনটা খুললাম, এখানে কিন্তু কেউ নেই। এই হচ্ছে রুমের ক্যাপাসিটি। আমি কিন্তু কখনোই এটা ফ্যামিলির জন্য রেকমেন্ড করব না, কারণ রুমের সাথে কিন্তু অ্যাটাচড ওয়াশরুম নেই, তার জন্য কমন ওয়াশরুম আছে, যেটা কিন্তু আপনাকে বাইরে গিয়ে ইউজ করতে হবে। তো সেটা কিন্তু কোনো মেয়ে বা বাচ্চা থাকলে সেজন্য কিন্তু একটু প্রবলেমেটিক। আর রুমের মধ্যে যেটা আছে দেখালাম, একটা ছোট্ট ম্যাট্রেস দেওয়া আছে, সেখানে কিন্তু 2 জন আরামসে শুতে পারবেন। এছাড়া আর কিছু কিন্তু এই রুমে নেই, তো ব্যাচেলারদের জন্য ঠিক আছে। ওই জঙ্গল টেন্টের থেকে কিন্তু একটু আমরা বাঁ পাশে এসে এখানে দেখুন চারপাশে কিন্তু প্রচুর টেন্ট আছে। এগুলো কিন্তু এসি নন এসি বিভিন্ন অপশানে আছে। ভাই, প্রতিটা রুমে কি এসি দেওয়া আছে এই ধরনের টেন্টগুলো? আচ্ছা, জঙ্গল টেন্ট ছাড়া প্রতিটা রুমে কিন্তু এসি দেওয়া আছে। আপনারা এসি নিলে এসি অন করে দেবে, আর নন এসি অপশানে নিলে কিন্তু এসিটা অফ থাকবে, এই কনসেপ্ট। তো একটা টেন্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি এদিকে কিন্তু ভিউটা খুব ভালো, সামনেই ওপেন এরিয়া দেখা যাচ্ছে। ওদিকটায় গেলে কিন্তু সি বিচ, এরকম একটা ব্যালকনি পাবেন। এই বারান্দায় বসে কিন্তু রাত্রেবেলা বন্ধুবান্ধবের সাথে গল্প গুজব করে সময় কাটাতে পারেন। আর এই হচ্ছে টেন্টের ভেতরে আবহ। এই দেখুন, এই ঢুকলেই কিন্তু এখানে একটা বেড আছে, এই একটা টিভি দেওয়া আছে, এটা কিন্তু 40 ইঞ্চি সাইজ আছে টিভিটার। আর এখানে দেখুন জামা কাপড় রাখবার জন্য একটা ছোট এরকম অপশান করা আছে। আর উপরে কিন্তু 2খানা লাইট, যেটা আমাদের ঘরে জ্বলছে, এখানে হয়তো একটা লাইট খারাপ আছে, আমি সুইচগুলো অন করলাম।
আর যারা এসি নিচ্ছেন না তাদের জন্য এরকম একটা ওয়াল ফ্যান থাকছে, যেটা কিন্তু হাওয়া যথেষ্ট ভালো। তো রাত্রেবেলা হয়তো আমাদের ফ্যান চালাতেও হবে না, আমরা এখন নভেম্বর 15-তে এসেছি। আর এই হচ্ছে ওয়াশরুমটা একটু দেখিয়ে দাও। ক্যাম্পের সাথে অ্যাটাচ ওয়াশরুম হিসেবে কিন্তু এটা যথেষ্ট ভালো অপশন। দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েস্টার্ন একদম কোমর দেওয়া আছে, ব্র্যান্ডেড কোম্পানির, ছোট একটা বেসিন আছে। আর শীতকালে যারা আসছেন তাদের জন্য কিন্তু গিজারও দেওয়া আছে। এই সব কিছুই কিন্তু একদম ভালো ওয়ার্কিং কন্ডিশনে আছে। তো দুটো টেন্ট তো আপনাদের দেখালাম, এবার আমরা চলে এসেছি একদম আমাদের টেন্টের সামনে। আমাদের কিন্তু টেন্ট নাম্বার 13, এরকম প্রতিটা টেন্টের কিন্তু একটা করে নাম্বার দেওয়া আছে। টেন্টের সামনে দিয়ে কিন্তু একটা প্রশস্ত রাস্তা চলে গেছে এই ক্যাম্পের শুরু থেকে শেষ অবধি, ওই দেখুন। আর প্রতিটা জায়গায় কিন্তু সিসিটিভি ইনস্টল করা আছে, আমরা দেখতে পাচ্ছি। আর রাত্রেবেলা এই সব জায়গায় কিন্তু লাইটও জ্বলে, এই দেখুন প্রতিটা টেন্টের সাথে লাইট আছে। তো যারা গার্লস বা লেডিসরা আসতে চাইছেন এখানে, তাদের জন্য কিন্তু নিরাপত্তার কোনো রকম খামতি এখানে নেই। সিসিটিভি লাগানো আছে আপনাদের সিকিউরিটির জন্য। আর ফ্যামিলির জন্য কিন্তু একদম সেফ এই ধরনের টেন্টগুলো। জঙ্গল টেন্টটা কিন্তু ব্যাচেলার ছাড়া আমি একদমই রেকমেন্ড করছি না। চলুন এবার আমাদের টেন্টটা আপনাদের দেখি। এই তো টেন্টের বাইরে একটা চেন থাকে, আপনারা জানেন যারা টেন্টে থাকেন। এরমভাবে টেন্টে ঢুকেই এরম সুন্দর একটা মাহল। এই দেখুন আমাদের টেন্ট, আমরা ঢুকে কিন্তু কিছুক্ষণ টিভিও দেখেছি, টিভিটাও ওয়ার্কিং। এই হলো টিভি, এই হলো বেড, একটু অপরিষ্কার কারণ আমরা অলরেডি চেক ইন করে গিয়েছি 1 ঘন্টা আগে। তো এই হলো রুমের ক্যাপাসিটি, 2 জনের জন্য এনাফ, 3 জনের জন্য কিন্তু কম পড়ে যাবে জায়গা। আর এই হচ্ছে আমাদের ওয়াশরুম, সেম ওয়াশরুম যেরকম আপনাদের দেখালাম। এই দেখুন এই ওয়াশরুমে আলো কিন্তু প্রচুর, এই দেখুন পুরো একদম ফিটফাট ফিটিংস, পুরো বাথরুমের যেরকম থাকে। একটা আয়না দেওয়া আছে, বেসিন, কমোড, গিজার সব কিছুই আছে। তাহলে চলুন, দুপুর 3টে বাজে, পেটে কিন্তু চুহু দৌড়াচ্ছে। এবার আমরা চলে যাব বকখালির বিচে, আর ওখানে কোনো ভালো হোটেল দেখে লাঞ্চটা সেরে নিই। এরপর লাঞ্চ সেরে নেওয়ার জন্য আমরা বকখালি বিচ থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিটের দূরত্বে চলে গিয়েছিলাম আদি বনশ্রী এসি হোটেলে। এসি থাকার দরুন এখানে কিন্তু গরমকালেও আপনাদের খাওয়া দাওয়া করতে কোনো রকম অসুবিধা হবে না, প্রচুর মিল আছে। মেনু কার্ড অলরেডি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। খেতে খেতে কিন্তু রীতিমতো 4:45 বেজে গেল। আমরা এখন এসে পৌঁছেছি বনশ্রী এসি রেস্টুরেন্টে। এখানে কিন্তু এনভায়রনমেন্ট একদম ঠিকঠাক আছে, এসি সবকটাই চলছে। এই মুহূর্তে আমাদের খাবার দিয়ে দিয়েছে, এত বেলা এসে খাবার যে পেয়েছি এটাই কিন্তু অনেক। এই দেখুন এই হচ্ছে রাইস, এগুলো কিন্তু এখানকার লোকাল যে রাইস হয়, লম্বা চাল না। এই হচ্ছে আলু ভাজা, এখানে দিয়েছে আলু পোস্ত। আলু পোস্তটা একটু অন্য টাইপের দেখতে, জানি না খেতে কেমন হবে। আমি তো প্রথমে লাউ ঘন্ট টাইপের কিছু ভাবছিলাম। এখানে দিয়েছে একটা মিক্সড সবজি, এখানে কিন্তু মাছের মাথাও দেওয়া আছে। আর এই হচ্ছে ডাল। এছাড়া আমরা এক্সট্রা অর্ডার করেছি কাঁকড়া কারি আর মাটন কারি। মাটন কারিতে কিন্তু 4 পিস থাকছে। পুরো মেনু কার্ডটা তো আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এখানে। আর আপনারা যা অর্ডার করতে চাইবেন এখানে আজকে অর্ডার করলে কিন্তু 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনার সামনে গরম গরম থালি চলে আসবে। বকখালিতে আজকের মতো কিন্তু আমরা বনশ্রী হোটেলে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া দেখালাম আপনাদের। আশেপাশের লোকজন আছে এই জন্য ব্যাক ভয়েসে বললাম। আর এই মুহূর্তে আমরা ওই বনশ্রী হোটেল থেকে কিন্তু চলে এসেছি বকখালির কার্গিল বিচে। আমাদের জানা ছিল না আমরা যেখানে আছি বকখালি বিচ টেন্ট ক্যাম্প অ্যান্ড রিসর্টস, সেখান থেকে কিন্তু এই কার্গিল বিচ একদম পাশে, আপনারা 5 মিনিটে গাড়ি থাকলে চলে আসতে পারবেন। আমরা আসলাম মেইন বকখালি বিচের কাছে বনশ্রী হোটেলে, যেখানে আমরা খেয়েছি সেখান থেকে সময় লাগলো ওই 10 মিনিট মতো। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কার্গিল বিচে। এখানে কিন্তু এসে গাড়ি পার্ক করা মাত্রই দুর্দান্ত একটা সানসেটের ভিউ আমরা সামনের এই পশ্চিম আকাশে পেলাম। আর সানসেট দেখার কিছুক্ষণের মধ্যেই আমরা ক্যামেরা রেডি করছি, 2 মিনিটের মধ্যে পুরো মেঘের ওপাশে কিন্তু তলিয়ে গেল সূর্য। তো ব্যাড লাক, আপনাদের দেখাতে পারলাম না, কিন্তু আপনারা এখানে আসলে কিন্তু অবশ্যই এই সুন্দর সানসেটটা দেখবেন এই কার্গিল বিচে। এখন শীতকাল আসছে, এরকম সময় কিন্তু মোটামুটি ওই 4:45টার সময় ঠিক সানসেটটা হলো।
আর আপনারা যদি গরমকালে আসেন তাহলে তো আরও পরে আসলে হবে। তো এই মুহূর্তে এই হচ্ছে কার্গিল বিচ, আমার সামনে দেখতে পাচ্ছেন। চারপাশে কিন্তু দেখছি প্রচুর কাজবাজ চলছে, মানে বিচটা আরও ভালো করে বাঁধাই করার কাজবাজ চলছে। এই তো আমাদের বকখালিতে কিন্তু আমি আগেও একবার এসেছি, এই আমার সাথে এসছে বেলা বোস, ওর জন্য কিন্তু এইবারের মতো বকখালি প্রথম। শেষাদ্রি কেমন লাগছে বলো? আমার কিন্তু এই ফার্স্ট টাইম হচ্ছে বকখালি আসা, আমার এত দুর্দান্ত লেগেছে, জাস্ট ওয়াও। মানে যারা একটু নিরিবিলি পরিবেশ পছন্দ করেন তাদের জন্য কিন্তু অবশ্যই রেকমেন্ড রইল এই জায়গাটি, দুর্দান্ত কিন্তু লাগছে। আপনারা দীঘা যান, আপনারা পুরী যান, আপনারা তাজপুর যান, সব জায়গাতেই কিন্তু সুন্দর বিচ আছে স্নান করবার জন্য, এটা ঠিক। বকখালির বিচটা কিন্তু স্নান করবার জন্য ঠিক সুইটেবল আমার মনে হলো না। এখানে কিন্তু একটু চোরা বালির সমস্যা আছে, আর বালিগুলোতে হাঁটলেও কেমন আঠালো আঠালো, পাটা আটকে যাচ্ছে, এরকম টাইপের একটা ব্যাপার ফিল করতে পারছি। তো স্নান করবার বিচ কিন্তু অবশ্যই দীঘা, পুরী, তাজপুর এইসব জায়গায় আপনারা যান, মন্দারমণিও আছে। আর বকখালিতে কিন্তু এখানকার একটা সেরেনিটি আছে, এখানকার একটা আলাদা চার্ম আছে। এই যে এই মুহূর্তে আমরা আছি এখন কার্গিল বিচে, এই বিচে দেখুন গোনাগুনতি খুব বেশি হলে হয়তো 50 জন লোকজন আছে। খুব একটা কাম অ্যান্ড কোয়াইট পরিবেশ আপনারা কিন্তু এখানে পাবেন। স্পেশালি মজা হবে যদি আপনারা আপনাদের বেলাবোসকে নিয়ে আসতে পারেন এই সুন্দর নির্জন নিরিবিলি বিচে। এখন আমাদের সাথে রয়েছে আমাদের ছোট্ট মাম্পু। বকখালি কেসা লাগা? বকখালি আচ্ছা লাগা। পশ্চিম আকাশে কিন্তু এখন অদ্ভুত একটা রঙের ছটা দেখা যাচ্ছে, অদ্ভুত একটা রঙের খেলা চলছে। আর তার সাথে কিন্তু আজকে রাস পূর্ণিমা, আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছেন, জানি না ক্যামেরায় কতটা ভালো দেখা যাচ্ছে, চাঁদ কিন্তু একদম উঠে গেছে, ওই যে একদম গোলাকৃতি চাঁদ আমার ঠিক পিছনে দেখতে পাচ্ছেন। এই যে এইখানটায় কিন্তু চাঁদ উঠে গেছে। আর পশ্চিম আকাশে কিন্তু দারুণ একটা রঙের ছটা, যেই রঙের ছটা কিন্তু আমাকেও রাঙিয়ে দিয়েছে, বুঝতেই পাচ্ছেন, একটা অদ্ভুত রঙের ছটা। ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি, দেখুন কতটা দেখা যাচ্ছে। এই হচ্ছে পশ্চিম আকাশ, যেখানে একটু আগেই কিন্তু সানসেট হয়েছে। এই হচ্ছে সেই রঙের ছটা। কলকাতা থেকে মাত্র 4 ঘন্টার দূরত্বে এই বকখালি, আর ভেবে লাভ নেই, খুব তাড়াতাড়ি কিন্তু চলে আসতেই হবে এই বকখালিতে। আর তার সাথে ঘুরে নেবেন অবশ্যই মৌসুনী আইল্যান্ড। শিয়ালদা থেকে মাত্র 25 টাকা টিকিট কেটে উঠে পড়ুন ট্রেনে, চলে আসুন নামখানা স্টেশন। নামখানা স্টেশন থেকে কিন্তু আপনারা বাস বা অটো বা টোটো ধরে চলে আসতে পারেন এই বকখালিতে। বাসে করে আসলে খরচা পড়বে পার হেড 30 টাকা করে, আর টোটো অটোর সাথে কিন্তু গ্রুপে থাকলে একটু দরদাম করে নিতে পারবেন। তো এই হলো গিয়ে বকখালির রিভিউ। কেমন লাগছে জায়গাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সন্ধ্যা হয়ে আসছে, এখন কিন্তু আমরা কিছুক্ষণ এখানে নীরবে বসে নির্জনে দুটো গল্প করে তারপর আমরা চলে যাব আমাদের বকখালি বিচ টেন্ট অ্যান্ড রিসর্টসে। প্রচণ্ড টায়ার্ড হয়ে গিয়েছিলাম কার্গিল বিচ থেকে ফিরে গিয়ে, কিন্তু আমরা আমাদের টেন্টে কিছুক্ষণ রেস্ট নিয়ে এই মুহূর্তে আমরা চলে এসেছি একদম বকখালির মেইন সি বিচে। এখানে কিন্তু আপনারা নিজেরা গাড়ি নিয়ে আসতে চাইলে আসতে পারেন, বাইরে কার পার্কিং আছে, ওখানে কিন্তু 60 টাকা দিয়ে গাড়ি রাখতে হয়। আজকে কিন্তু ভিড় একটু কম আছে, তাই আমি ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্টের পাশে, রাস্তাটা অনেকটাই চওড়া, ওখানে গাড়িটা রাখলাম। ওখানে কোনো চার্জেস লাগছে না, রাস্তাটা অনেকটাই চওড়া। তারপর কিন্তু হেঁটে 2 মিনিট আসলেই কিন্তু একদম সামনে দেখতে পাচ্ছেন বকখালি সি বিচ। ঘুরিয়ে দেখাও। এখন তো অন্ধকার, তো ভালোভাবে দেখাতে পাচ্ছি না, জল কিন্তু একদম সামনাসামনি অবধি আছে। এই সি বিচে কিন্তু পুরীর সিস্টেমে একদম চেয়ার রাখা আছে, আর চেয়ারের পরেই কিন্তু প্রচুর খাওয়ার দাওয়ারের স্টল আছে। এই চেয়ারগুলো যদি আপনারা বসতে চান, ঘন্টায় কিন্তু পার হেড 10 টাকা করে লাগছে। আমরা বসবো একটু পরে মাছ ভাজা অর্ডার দেওয়ার পরে। আর একটা ইউনিক জিনিস আপনাদের দেখাচ্ছি, এইখানে কিন্তু স্টলগুলো বিভিন্ন ধরনের স্টল আছে, আইসক্রিম স্টল, ভেলপুরি পাপড়ি চাটের স্টল, ফুচকা স্টল, এবং যেটা সবথেকে এখানকার ইউনিক সেটা হচ্ছে ফিশ ফ্রাই, বিভিন্ন ধরনের মাছ ভাজা স্টল। প্রথম যে লাইনটা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু শুধুই আইসক্রিমের স্টল। এই দেখুন, এই ইউনিক জিনিসটা কিন্তু আমার বেশ ভালো লাগলো। এটা কিন্তু দীঘা বা পুরীতে আপনারা পাবেন না। এখানে দেখুন পরপর শুধুমাত্র আইসক্রিমের দোকান পাবেন আপনারা। আর তার ঠিক পরে কিন্তু আছে পাপড়ি চাট এবং ভেলপুরি স্টল। এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেকেন্ড রো। এখানে পরপর 20টা থেকে 30টা পাপড়ি চাট এবং ভেলপুরির দোকান। তারপরের রোটায় হচ্ছে শুধুমাত্র ফুচকার দোকান, ফুচকা, দই ফুচকা, চুরমুর, এই ধরনের আপনারা যাই খাবেন এখানে কিন্তু পেয়ে যাবেন। তারপরের রোতে আমি দেখতে পাচ্ছি অল্প কিছু
ভুট্টার দোকান। এই দেখুন পরপর 3-4টে ভুট্টার দোকান বেশি নেই। তারপরে লাস্ট রো যেটা, সেটা হচ্ছে এখানকার সবথেকে আকর্ষণীয় জিনিস মাছ ভাজা। বকখালির মাছ ভাজা কিন্তু খুবই বিখ্যাত। দীঘার মাছ অতটা ভালো না হলেও আমি কিন্তু যথেষ্ট নাম শুনেছি এই বকখালির ফিশ ফ্রাইয়ের। এখানে ফিশ ফ্রাই কিন্তু একদম সুস্বাদু এবং ফ্রেশ। এই হলো গিয়ে বকখালির মাছ ভাজা। মাছ কিন্তু সমস্ত দোকানেই আছে, এই দোকানটায় এসে কিন্তু মাছগুলো একটু আমার ফ্রেশ মনে হলো, দেখেই বোঝা যাচ্ছে। মাছগুলো দেখাও। তো বিভিন্ন ধরনের মাছ আছে, আপনারা কিন্তু জিজ্ঞেস করলেই ওনারা বলে দেবেন কোনটার কত দাম। স্পেশালি আমার এই পমফ্রেটটা দেখে খুব লোভ লাগছে। এই পমফ্রেট 3 পিস পমফ্রেট অর্ডার করলাম। দাদা 70 টাকা বলছিল, আমরা একটু দরাদরি করে কিন্তু 60 টাকায় ডিল ফাইনাল করলাম। পমফ্রেট এখন ভাজা হচ্ছে, টেস্ট করে বলছি মাছটা কেমন। গরম গরম মাছ ভাজা কিন্তু একদম রেডি। সে সাধ্য খাওয়া শুরু করেছে। এই দেখুন গরম গরম মাছ ভাজা, পমফ্রেট ফ্রাই। একটু খেয়ে বলো কেমন লাগছে। লোভ সামলাতে না পেরে কিন্তু জাস্ট গরম গরম ফ্রাই যা দুর্দান্ত খেতে লাগছে, জাস্ট বলার কথা না। একটুখানি বলে রাখি, ওনাদের দোকানটা একটু দেখিয়ে দাও। এই যে দোকানের নামটা, যদি আপনারা আসতে চান, চাঁদনি ফিশ ফ্রাই সেন্টার, একদম সামনে, বিচের সামনে রয়েছে। দোকানের নাম কিন্তু চাঁদনি ফিশ ফ্রাই সেন্টার। এই দাদা এইমাত্র আমাদের গরম গরম মাছ ভাজা ভেজে দিলেন। দাদাকেও একটু জিজ্ঞেস করছি মোটামুটি কিছু মাছের দাম কীরকম হয়। দাদা একটু বলুন, এখানে কয়েকটা মাছের দাম বলুন, কীরকম কি নর্মাল রেট থাকে? নর্মাল রেট কি রয়েছে, বিভিন্ন রকম সাইজ থাকে, বিভিন্ন রকম মাছের বিভিন্ন সাইজ থাকে, বিভিন্ন রকম দাম থাকে। পমফ্রেট 50 টাকা থেকে শুরু করে 70, 80, 100, 150 সব রকম সাইজ আছে। তোপসে রয়েছে 150 টাকা প্লেট, 100 টাকা প্লেট। এই দেখুন, এই হচ্ছে মাছের সম্ভার। পাশাপাশি কিন্তু অনেক স্টল আছে, এখানে আমরা খাচ্ছি বলে আমরা দেখিয়ে দিলাম। আপনারা যে কোনো স্টলেই যেতে পারেন। আর এখানকার মাছ ভাজা তো যথেষ্ট ভালো, শেষার্জি অলরেডি টেস্ট করেছে। তো দাদার কিছু বলবেন? এবং বিভিন্ন রকমের চিংড়ি মাছ থাকে, লবস্টার থাকে, অক্টোপাস থাকে, সব রকমই প্রায় মাছ থাকে। এবং আমরা চেষ্টা করি সবসময় কাস্টমারকে ভালো ফ্রেশ মাছ দেওয়া। একদম, কারণ ভালো জিনিস না দিলে কিন্তু কাস্টমার রিটার্ন হবে না, তাই তো? সে তো নিশ্চয়ই, আমরা চাই আমাদের কাস্টমার একটা খেয়ে গেলে সে যখন রিটার্ন বকখালিতে আসলে আমার দোকানেই খুঁজে আসে। তো বকখালিতে আসলে কিন্তু অবশ্যই আসবেন। দাদার দোকানের নামটা আরেকবার বলে দিন। চাঁদনি ফিশ ফ্রাই, চাঁদনি ফিশ ফ্রাই সেন্টার, একদম বকখালি বিচে ডান দিকে লাস্ট দোকানটা আছে। রোজ কি এখানেই বসেন? এখানেই বসে। লাস্ট দোকান আমার 10 নম্বর প্লেস, পাশের দোকানগুলো বন্ধ রয়েছে। আচ্ছা আচ্ছা, পাশের দোকানগুলো বন্ধ রয়েছে। 10 নম্বর স্টল, 10 নম্বর স্টল। একদম চলে আসবেন নির্দ্বিধায়, ভালো ফিশ ফ্রাই কিন্তু এখানে পেয়ে যাবেন। মাছ ভাজা নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়ার কিন্তু কোনো রকম দরকার নেই। ওই মাছ ভাজার দোকান থেকে 2 পায়ে গিয়ে আসুন, সামনে একদম সমুদ্র, আর সমুদ্রের পাশে কিন্তু প্রচুর চেয়ার রাখা আছে। ঘন্টায় 10 টাকা করে আমরা 2টো চেয়ার নিয়ে নিয়েছি। এখানে বসেই কিন্তু আপনারা মাছ ভাজা, আইসক্রিম যা কিছু আপনারা নেন এনজয় করতে পারবেন। এই দেখুন শেষাদ্রি কিন্তু অলরেডি মাছ ভাজা নিয়ে এখানে মজা করছে। মজা মজা মজা। সামনে হচ্ছে সমুদ্র, আর চেয়ারে বসে মাছ ভাজা গরম গরম ফ্রাই খাচ্ছি। উফ, এই অনুভূতিটা কিন্তু সত্যি কথা এক কথা দুর্দান্ত। বকখালি বিচ থেকে যখন আপনারা পার্কিংয়ের দিকে যাবেন, রাস্তার দুপাশে কিন্তু প্রচুর বাচ্চাদের খেলনার দোকান পড়বে। আপনারা কিন্তু এখানে বাচ্চা নিয়ে আসলে একবার ভিজিট করতেই পারেন। অনেক ধরনের খেলনা এখানে পেয়ে যাবেন, আমরাও কিনলাম বাচ্চাদের জন্য। এই দেখুন চারপাশে কিন্তু প্রচুর দোকান, প্রচুর খেলনার দোকান। এটা কিন্তু একটা ভাইবস পাওয়া যাচ্ছে। দীঘার ধারে যে দোকানগুলো থাকে ওরকম একটা ভাইবস কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। দীঘার মতো অত দোকান এখানে নেই, তবুও যেটুকু দরকার সেটুকু কিন্তু এখানে আছে। সকাল থেকে সারাটা দিন কিন্তু প্রচণ্ড হেকটিক গেল। আর এই রাস্তা থেকে বেরিয়ে যখন গাড়িতে উঠতে যাব, আশেপাশে লোকজন বলছে ঠান্ডা বিয়ার লাগবে, হুইস্কি লাগবে, এসব বলছে। যাই হোক, আমরা ওসব কথায় কান না দিয়ে এখন চলে এসেছি গাড়িটা যেখানে রাখা ছিল। এই দেখুন সামনেই কিন্তু আমাদের গাড়ি রাখা আছে। এখান থেকে গাড়ি নিয়ে এখন সোজা হোটেলে। আজকে কিন্তু প্রচণ্ড টায়ার্ড, এখন সোজা হোটেলে যাব। ওখানে একটু হালকা কিছু স্ন্যাক্স খাবো, রাত্রেবেলা ডিনার করব, তারপরে সোজা ঘুমের দেশে। গুড মর্নিং ফ্রম বকখালি নেচার ক্যাম্প রিসর্ট। কাল রাত্রেবেলা কিন্তু একটা দারুণ ঘুম হলো আমাদের এখানে। এই দেখাচ্ছি, কালকেও দেখিয়েছি আপনাদের আমাদের টেন্টটা ঠিক কীরকম ছিল। এই টেন্টের ভেতরে স্পেসটা কিন্তু 2 জনের জন্য একদম ঠিকঠাক। 3 জন, মানে আমাদের যেহেতু সাথে বাচ্চা আছে, 3 জনের জন্য কিন্তু একটু অপরিসর মনে হয়েছে আমার। এই হচ্ছে পিছনে আমাদের টেন্ট। আর এই টেন্টের ব্যালকনিতে বসে কাল রাত 12টা অবধি কিন্তু আমরা নিজেদের মধ্যে গল্পগুজব করে কাটিয়েছি। তারপরে একটা দারুণ ঘুম হয়েছে। আর এই টেন্ট থেকে একটা সুন্দর ভিউ পাবেন আপনারা। সামনে কিন্তু উইন্ড মিল আছে, যেটা কিন্তু একদম ইউনিক বকখালির। এই হচ্ছে সেই আমার পিছনে উইন্ড মিল। এই দেখুন, এই হচ্ছে উইন্ড মিল।
এগুলো কিন্তু আমফান ঝড়ের সময় ভেঙে গিয়েছিল বেশ কয়েকটা, যার জন্য তারপর থেকে কিন্তু এটা অপারেশনাল আর নেই। কিন্তু উইন্ডমিলগুলো এই রিসর্ট থেকে দেখতে কিন্তু দারুণ লাগছে। আর বকখালি থেকে 2 কিলোমিটার আগে এই রিসর্টটার পাশেই কিন্তু এই উইন্ডমিলগুলো দাঁড়িয়ে আছে। আচ্ছা, বকখালি নেচার ক্যাম্প রিসর্ট থেকে কিন্তু ঢুকেই ডান দিকে একটা সুন্দর পার্ক আছে। যারা কিন্তু এখানকার বোর্ডার, মানে যারা থাকছেন এখানকার টেন্টগুলোতে, তাদের জন্য কিন্তু সেই পার্কে এন্ট্রি ফ্রি। আর যারা বাইরে থেকে আসছেন তারাও এই পার্কে ভিজিট করতে পারেন। সুন্দর একটা পার্ক, বকখালি থেকে সময় লাগবে ওই 5 থেকে 7 মিনিট মতো। পার্কে ঢুকতেই কিন্তু প্রচুর ক্যারেক্টার, কার্টুন ক্যারেক্টার আমরা এখানে দেখতে পাচ্ছি। মাম্পু বলো, এটা কি ক্যারেক্টার আছে? এই দেখুন সুন্দর সুন্দর কার্টুন ক্যারেক্টার। এটা হচ্ছে ভীম, ছোটা ভীম। এদিকে আসো, এদিকে আসো, পার্কের দিকে আসো। ছোটা ভীম দেখতে পেলেন। এই পাশে দেখুন, এটা কি? পাতলু, পাতলু। এই দেখুন পাতলু। এখানে হচ্ছে মোটু। এই হচ্ছে মোটু, মোটু পাতলু। মোটু পাতলু দেখালো আপনাদের। এবার আপনাদের পার্কটা দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর কিন্তু এখানে পার্কটা। এখানে সব কিছুই আছে, এরকম একটা অফবিট জায়গায় সব কিছুই আছে। এই দেখুন, এই হচ্ছে ঢেকি, এই হচ্ছে ঢেকি বাচ্চাদের। আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে একটা রাইড আছে। মাম্পু, এটাকে কি বলে? মেরিগো রাউন্ড মনে হয়। ওই ছোটদের মেরিগো রাউন্ড। ওখানে দেখতে পাচ্ছেন পেছনে দুখানা স্লিপ আছে। ওই দেখুন পেছনে দুখানা স্লিপ আছে। আচ্ছা, আমার কিন্তু একটু ট্রান্সমিটার যেটা আমি বলি ওটার একটু প্রবলেম হয়েছে, ওটা আবার চার্জে দিয়ে এসেছি ঘরে, তাই জন্য কিন্তু আমি ক্যামেরাটাকে ঘুরিয়ে দেখাতে পারছি না। ঘোরালে কিন্তু ভয়েসটা চলে যাবে, কারণ ভয়েসটা কিন্তু একদম সামনের ভয়েসটা ক্যাচ করে আমার ক্যামেরায়। এই দেখুন, এই হচ্ছে আরেকটা রাইড, এটা বেশ সুন্দর। এতে কিন্তু বড়রাও চড়তে পারবে। এই দেখুন, হচ্ছে মেরিগো রাউন্ডের মতন, এখানে সিটও আছে। সিটও আছে, বড়রাও কিন্তু চড়তে পারবে। এখানে দেখুন, এখানে একটা রাইড আছে। এই হচ্ছে আরেকটা রাইড। এখানে দেখুন, এই হচ্ছে আরেকটা রাইড। এই হচ্ছে আরেকটা রাইড। এগুলো তো আছেই, এগুলো আছেই। এর সাথে এক্সট্রা যেটা আপনারা পাবেন, ওদিকে কিন্তু প্রচুর ঝাউবন, প্রচুর ঝাউবন। তার মাঝখানে কিন্তু অনেকে সাংস্কৃতিক প্রোগ্রাম বা অনুষ্ঠান করেন। কালকে কিন্তু একটা গ্রুপের ওখানে সাংস্কৃতিক অনুষ্ঠান চলেছে রাত 9টা পর্যন্ত। সারাদিন ওনারা কিন্তু ওখানে ওই স্টেজ করে সাংস্কৃতিক অনুষ্ঠান চালিয়েছেন। আর এই জায়গাটা এত সুন্দর না। এই পার্কটা দেখতে পাচ্ছেন, টেন্টে আমরা ছিলাম, তারপরে পার্ক। আর এর ঠিক পেছনে আমি বাঁধ দেখতে পাচ্ছি। ক্যামেরায় কতটা আসছে আমি জানি না। ও পাশটায় কিন্তু নদী বা সমুদ্র শুরু হয়ে গেল, বকখালির যে সমুদ্র। আর ওখানটায় কিন্তু একদম আমার আঙুল বরাবর কিন্তু পুরো বাঁধ দেওয়া আছে আমার পিছনে। আশা করি আপনাদের যতটা পারছি দেখাতে পারলাম। ট্রান্সমিটারটা একটু খারাপ বা প্রবলেম করছে এখন, তার জন্য আমি ক্যামেরাটা ঘুরিয়ে সবসময় কথা বলতে পারছি না, ওটা একটু ক্ষমা ঘেন্না করে নেবেন। সো গাইস, ফাইনালি আমরা কিন্তু বকখালি নেচার রিসার্চ ক্যাম্প থেকে বেরিয়ে পড়েছি। এখন তার বাইরের ঠিক রাস্তাটা আপনাদের দেখাচ্ছি কীরকম। শেষের দিকে রাস্তাটা কিন্তু একটু সরু আছে। এইভাবে ড্রাইভ করে বেরিয়ে যেতে হবে আপনাদের মেইন রোডে। মেইন রোড মাত্র ওই 500 মিটার মতো হবে। সামনে দেখতে পাচ্ছেন একটা পেট্রোল পাম্প আছে। তো যারা কলকাতা থেকে গাড়ি নিয়ে আসছেন তারা কিন্তু বকখালির ওই 2 কিলোমিটার মতো আগে পেট্রোল পাম্প দেখে দাঁড়াবেন, তারপরেই কিন্তু ডান দিকে বেঁকে যেতে হবে। ওই হচ্ছে পেট্রোল পাম্প সামনে। এই পেট্রোল পাম্পটা ক্রস করেই কিন্তু যারা কলকাতা থেকে আসছেন ডান দিকে এই রাস্তাটায় বেঁকে যেতে হবে। আর এই রাস্তাটার একদম শেষ প্রান্তে গিয়ে আপনারা পেয়ে যাবেন বকখালি ইকো নেচার ক্যাম্প। তো আমরা এই মুহূর্তে এই রাস্তা থেকে বেরিয়ে হেনরি আইল্যান্ড যাচ্ছি। তো আমরা এখান থেকে বাঁদিক নিয়ে নেব, তারপর কিন্তু একদম পড়ে যাচ্ছে আপনার NH 117। এই হলো বাঁদিক নিয়ে নিলাম। এই দেখুন একদম ভালো রাস্তা, ওই 500 মিটার রিসর্টে পৌঁছানোর জন্য। রাস্তাটা একটু খটোমটো, তারপর কিন্তু এরকম মসৃণ পিচের রাস্তা আপনি পেয়ে যাবেন। এবং এই রাস্তাটা কিন্তু টোল নেওয়া হয় পার গাড়ি 40 টাকা করে, যেটা আমাদের কাল লেগেছিল কলকাতা থেকে আসার সময়। টোল নেওয়া হয় বলেই কিন্তু রাস্তাটা এত সুন্দরভাবে মেনটেন। ওই দেখুন সামনে উইন্ডমিলগুলো দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে। বাঁদিকে উইন্ডমিল আর তারপরেই সমুদ্র। সো গাইজ, আমরা এখন চলে এসেছি হেনরিজ আইল্যান্ডে। ওই গেটে ওখানে কিন্তু 40 টাকা নিল, গাড়ির জন্য 30 টাকা। আর আমার টিকিটটা কেটেছে, ওদের কিন্তু কাটেনি। তো যাই হোক, 40 টাকা নিল, স্লিপ দিল। আর আমরা এখন গাড়ি নিয়ে জাস্ট ঢুকে পড়লাম হেনরি আইল্যান্ড টেরিটরি এরিয়ায়। এইখানটায় কিন্তু দেখতে পাচ্ছেন আমার পিছনে, এই হচ্ছে আমাদের গাড়ি। পিছনের রাস্তাটা টোটালি ফাঁকা। ওই দিকে কিন্তু রাস্তাটা গ্রামের দিকে চলে গেছে। আর এই সামনে আরও যেতে হবে 2 কিলোমিটার। ওদিকে কিন্তু হেনরি আইল্যান্ডের যে ট্যুরিস্ট পয়েন্টটা, ডান দিকে দেখতে পাচ্ছেন বড় বড় সমস্ত ভেড়ি। এখানে কিন্তু প্রচুর মাছ চাষ করা হয়, একের পর এক ভেড়ি। আর বাঁ দিকটায়
বাঁদিকটায়, রাস্তার বাঁদিকটায় হচ্ছে পুরো ম্যানগ্রোভ। একটু আগেই আমরা এখানে এক জায়গায় ফাঁকা দিয়ে দেখতে পেলাম, এই যে এখানটা একটু ফাঁকা আছে, দেখাও, দুরন্ত লাগছে কিন্তু, একদম অ্যাডভেঞ্চারাস অভিজ্ঞতা। এই দেখুন, ক্যামেরাটা নিচু করে দেখাও, এই পাশটায় কিন্তু একটা সরু নালা চলে গেছে, ও পাশটায় পুরো ম্যানগ্রোভ। জানি না এখানে বাঘটাগ আছে কিনা, মনে হয় না কোনো ওরকম কিছু আছে, কিন্তু ম্যানগ্রোভের যদি টেস্ট নিতে চান, সুন্দরবন নয় বকখালি থেকে কিন্তু চলে আসতে পারেন হেনরিজ আইল্যান্ড। এখানে কিন্তু ফিশারি ডিপার্টমেন্টেরও থাকবার ব্যবস্থা করা আছে, ওটা আপনারা অনলাইনেও বুক করে নিতে পারেন বা বেনফিশ ভবনে গিয়েও সল্টলেক থেকে বুক করতে পারেন। অবশ্যই চলে আসুন হেনরিজ আইল্যান্ডে, দুরন্ত মজা করছি আমরা। সো গাইস, এই মুহূর্তে আমরা হেনরি আইল্যান্ডের রাস্তা ধরে কিন্তু গাড়ি নিয়ে এগিয়ে চলেছি। গাড়ি নিয়ে যারা আসছেন তারাও কিন্তু আসতে পারবেন, যদিও রাস্তাটা একটু সরু, একটু ভালো হাত হলে কোনো প্রবলেম হবে না। আর যারা বাইক নিয়ে আসছেন তাদের কাছে তো এটা একদম অনায়াস, মানে কোনো অসুবিধাই হবে না। সামনে দেখুন বাইক আসছে, এই বাইক আসছে, রাস্তাটা এখানে একটু চওড়া। একটু আগে গ্রামের রাস্তা দিয়ে আসছিলাম, ওটা কিন্তু একটু সরু ছিল। ও দুরন্ত লাগছে, দুরন্ত। এখন কিন্তু নভেম্বরের 16 তারিখ, ওয়েদার একদম পরিষ্কার, আর রাস্তাটা দেখুন পুরো বাঁধানো ঢালাই রাস্তা চলে গেছে হেনরি আইল্যান্ডের দিকে। সো গাইজ, এই মুহূর্তে আমরা চলে এসেছি একদম হেনরিজ আইল্যান্ডে। এই রাস্তাটা ধরে কিন্তু বিচে যেতে হয় কিছুটা হেঁটে। তো আমরা কিন্তু আমাদের গাড়ি, ওখানে গাড়ি পার্কিংয়ের জায়গা আছে, ওখানে গাড়ি পার্ক করলাম। এখানে আর এক্সট্রা করে কিছু দিতে হচ্ছে না। ওই একদম প্রথমে ঢোকার সময় কিন্তু গেটে আমরা 30 টাকা দিয়েছিলাম, 2 কিলোমিটার আগে। এই রাস্তাটা কি সুন্দর দেখুন, চারপাশে পুরো ম্যানগ্রোভের ফরেস্ট। এটা কিন্তু আমি আর সুমন, যখন আমার বন্ধু সুমন, যখন আমরা টাকি গিয়েছিলাম তখন কিন্তু গোলপাতার জঙ্গল বলে একটা জায়গা ছিল, ওখানে কিন্তু সেম এরকম দুপাশে ম্যানগ্রোভ আর তার মাঝখান দিয়ে কিন্তু হেঁটে যাওয়ার রাস্তা ছিল। তো আমরা এখন এগোচ্ছি সমুদ্রের ধারে। সো ফাইনালি হেঁটে কিছুটা এগিয়ে আসার পর কিন্তু এরকম একটা খোলা জায়গা পেলাম। এই দেখুন চারপাশে হেনরিজ আইল্যান্ড। নিচে কিন্তু প্রচুর কাঁকড়া ঘুরছে। আমরা নিচে যখন তাকালাম, এই দেখুন, এই যে এই সমস্ত জায়গায় কিন্তু দেখতে পাচ্ছেন কিনা জানি না, প্রচুর ছোট ছোট কিন্তু লাল কাঁকড়া ঘুরে বেড়াচ্ছে। আর সামনে সমুদ্র পাড়ে কি আছে চলুন আপনাদের দেখাচ্ছি। এই রাস্তাটাই কিন্তু আমার পিছনে দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা পুরো চলে গেছে সমুদ্রের দিকে। আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, অকুল দরিয়ায় বুঝি ভুল নাই রে। ও হো হো, ফাইনালি পৌঁছে গিয়েছি হেনরিজ আইল্যান্ডের একদম বিচের ধারে। এই দেখুন রাস্তাটা এসে শেষ হলো এখানে, কি সুন্দর বিচ সামনে। ও, আর তার সাথে কিন্তু একদম ফুল হাই টাইড, ঢেউগুলো দেখুন পুরো আছড়ে পড়ছে। আমি কিন্তু 5 মিনিট আগে থেকে শুনতে পাচ্ছিলাম এই ঢেউয়ের আছড়ে পড়ার সাউন্ড। এই হলো সেই সাদা বালির বিচ, হেনরিজ আইল্যান্ড। দিবসে নিশীথে ডাকে দিয়া হাত ছানি রে, অকুল দরিয়ায় বুঝি ভুল নাই রে। আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, অকুল দরিয়ায় বুঝি ভুল নাই রে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি হেনরিজ আইল্যান্ডের একদম ভার্জিন বিচের ওপরে। আজ থেকে 15-20 বছর আগের কথা যদি ভাবেন, দীঘাতে কিন্তু আমরা সকালবেলা গিয়ে ঝিনুক কুড়োতাম, যেটা কিন্তু এখন আর পাওয়া যায় না। এত লোকের চাপ, সব কিন্তু পালিয়ে গিয়েছে। আর এখানে কিন্তু প্রকৃতি একদম উদার। এই দেখুন কত ঝিনুক, এখানে কিন্তু প্রচুর লোক ঝিনুক কুড়োচ্ছেন, প্রচুর ছোট বড় কালারফুল বিভিন্ন রকমের ঝিনুক। আর এই পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন পুরো একদম ম্যানগ্রোভের ফরেস্ট। এই হচ্ছে হেনরিজ আইল্যান্ড। এই দেখুন, এই দিদি প্রচুর ঝিনুক কিন্তু জমিয়েছে এখানে। কোথা থেকে আসছেন আপনারা? কেমন লাগছে জায়গাটা? আপনারা কোথায় স্টে করেছিলেন? কোথায় আমরা করেছিলাম হোটেল সাগরিকাতে। হ্যাঁ, বকখালি। বকখালি। আচ্ছা আচ্ছা, আজই কি রিটার্ন নাকি এখানে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। দেখলেন প্রচুর ঝিনুক, প্রচুর ঝিনুক। এখানে যারা আসছেন লোকেরা, এখানে কিন্তু ঝিনুক কুড়িয়ে এনজয় করছেন। মাম্পুও কুড়িয়েছে কিছু ঝিনুক। নিয়ে যাবি নাকি? হেনরি আইল্যান্ডে কিন্তু একটা জিনিস আমার খুব ইউনিক লাগছে। বিভিন্ন জায়গায় সি বিচে যাই, সি বিচ সামনে আর পিছনে হচ্ছে মানুষজনের ঢল। হেনরিজ আইল্যান্ডে হলো সামনে সি বিচ দেখিয়েছি আপনাদের। এবার দেখুন এই পাশটায়
এ হচ্ছে পুরো একদম ম্যানগ্রোভের ফরেস্ট, মানে সুন্দরবনে যেরকম ফরেস্ট হয় সেই ফরেস্ট। এর ভেতরেও আমরা কিছু দূর হেঁটে যেতে পারি, আর তারপর কিন্তু পুরো ঘন ম্যানগ্রোভ ফরেস্ট, আপনারা ঢুকতেও পারবেন না। এই দেখুন গাছে কত কাঁটা। ধুয়ে দেবো। হেনরিজ আইল্যান্ড। বন্ধুরা ভিডিওটাকে আর দীর্ঘায়িত করছি না, কারণ আমরা এখান থেকে কিন্তু চলে যাব মৌসুনী আইল্যান্ডে। ওটা কিন্তু নেক্সট ভিডিওতে আসবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন, আমাদের ট্রাভেল চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করে নেবেন, আর আমাদের ভিডিও লিঙ্কটা অবশ্যই বন্ধু বান্ধবের সাথে কিন্তু শেয়ার করবেন। চলুন, ভালো থাকবেন, টাটা।